রুমে ঢুকে দেখলাম সাদিয়া শুয়ে আছে। আমাদের বিয়ের আজকে চতুর্থ রাত। বিগত 3 রাতে বউকে 3 সেকেন্ডের জন্য কাছে পাইনি। বলতে গেলে সে আমাকে তার শরীর স্পর্শ করতে দেয়নি। আমি তার বিছানার কাছে এসে তার কপালে চুমু খেতে গেলাম। সাথে সাথে সাদিয়া লাফিয়ে উঠে বসে বালিশের নিচ থেকে চাকু বের করে বলল, ওই আপনি রোজ রাতে ঘুমের মধ্যে চুমু খান, আমাকে জড়িয়ে ধরেন, হাত পা রাখেন আমার গায়ে, কেন? হ্যাঁ, আমি কি আপনার কোলবালিশ? আমি ফিসফিস করে বললাম, কোলবালিশ কেন? তুমি তো আমার বউ, কোলবালিশের চেয়ে 1000 গুণ বেশি আরামদায়ক। সাদিয়া বলল, বউ হলেই ঘুমের মধ্যে জড়িয়ে ধরতে হবে, গায়ে হাত পা রাখতে হবে? অসহ্য একেবারে। বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো শুনি? সাদিয়া খচমচ করে বলল, যাকে ইচ্ছা তাকে ধরেন গিয়ে, আমাকে না। বলে দিলাম কিন্তু। আমি হাসতে হাসতে বললাম, জীবনেই প্রথম কোনো বউ তার স্বামীকে অনুমতি দিল যাকে ইচ্ছা তাকে জড়িয়ে ধরার। আমি তো ভাগ্যবান। কিন্তু নিজের বউ রেখে অন্য কাউকে ধরা ছোঁয়ার ইচ্ছা নেই আমার, বুঝলে? হ্যাঁ বুঝলাম, কিন্তু এরপর যদি আমার গায়ে সামান্য স্পর্শ করারও চেষ্টা করেন তাহলে কিন্তু কিক মেরে খাটের বাহিরে ফেলে দিব, বলে দিলাম। তারপর আমাকে ঠেলে সরিয়ে দুজনের মাঝখানে একটা কোলবালিশ রেখে বর্ডার তৈরি করে সাদিয়া বলল, রাতে যদি দুজনের মাঝখান থেকে কোলবালিশ গায়েব হয়ে যায় তাহলে আপনাকেও দুনিয়া থেকে গায়েব করে দিব, বলে দিলাম। আমি মিনমিন করে বললাম, ভারত পাকিস্তানের বর্ডারেও তো এত কড়াকড়ি নেই মনে হয়। বাবারে বাবা, কপালে এমন বউ জুটবে জানলে আজীবন চিরকুমার থেকে যেতাম। সাদিয়া ফিসফিস করে বলল, কুমার থাকেন বা কামার থাকেন, যা বলেছি সেটা মনে থাকে যেন। আমি উপর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে বিড়বিড় করে বললাম, ক্ষুধার্ত অসহায় ব্যক্তির সামনে বিরিয়ানির প্লেট, অথচ ছুলেই প্রাণনাশের রিস্ক, এমন পোড়া কপালে বউ থাকার কি দরকার ছিল? সাদিয়া আর চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়ল। আজও বিয়ে করা বউকে কিছুই করতে পারলাম না। এবার সাদিয়ার সাথে আমার বিয়ে হওয়ার গল্পটা বলি। সাদিয়ার বাবার কল্পে আমার মা সেদিন সাদিয়াদের বাসায় গেলেন। সাদিয়ার বাবা ড্রয়িং রুমে বসা ছিলেন। আমার মাকে ঢুকতে দেখে সাদিয়ার বাবা উঠে দাঁড়িয়ে বললেন, আসুন ভাবি আসুন। মা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসতে কোনো সমস্যা হয়নি তো? না ভাইজান, কোনো সমস্যা হয়নি। কি জন্য ডেকেছেন বলুন? আপনি তো জানেন আপনার স্বামী আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। তা তো জানি। আমি কেন? আপনাদের বন্ধুত্বের কথাই শহরে কে না জানে। আমার বন্ধু মানে আপনার স্বামী মারা যাওয়ার সময় হসপিটালে আপনারই তো সামনে আমার স্ত্রীকে ধরে আমার বন্ধু বলেছিল, ভাবি আপনার মেয়েটাকে আমার খুব পছন্দ, আমি মারা গেলেও আপনার মেয়েকে আমার ছেলের জন্য বউ করে দিবেন। এই দাবিটা রেখে গেলাম। সেদিন আমার স্ত্রী আপনার স্বামীকে কথা দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, এর 6 মাসের মাথায় আমার স্ত্রী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। মারা যাওয়ার প্রকালে আমাকে স্মরণ করিয়ে দিয়ে গেল সেই ওয়াদা। আপনার স্বামীকে দেওয়া সেই কথা যেন আমি অক্ষরে অক্ষরে পূরণ করি। সাদিয়ার বাবার মুখের কথাগুলো আমার মা মন্ত্রমুগ্ধের মতো শুনে রইল, কোনো উত্তর করল না। সাদিয়ার বাবা আবার বলা শুরু করলো, আমি পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে নিজের একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে যেতে পারলে জীবনের সব থেকে বড় দায়িত্বটা পালন করার তৃপ্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারতাম। মা বলল, সাদিয়া ইন্টারে পড়ে হিউম্যানিটি নিয়ে, ওদিকে আমার ছেলে নিলয় পড়ছে পলিটেকনিকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ, দুজনের জন্য একেবারে পারফেক্ট। সাদিয়ার বাবা বললেন, আমার একমাত্র মেয়েটা আমি মারা যাবার পরে একেবারে এতিম হয়ে যাবে ভাবি, ওর সৎ মায়ের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। দ্বিতীয়বার বিয়ে করাটাই আমার ভুল ছিল। যাই হোক, আমার তো কোনো ছেলে নেই, আমি চাই নিলয়ের সঙ্গে সাদিয়ার বিয়ে হোক। আমার মা বলল, ঠিক আছে, আপনি যা চাইছেন তাই হবে। আজ তাহলে আমি উঠি। সে কি, খালি মুখে চলে যাবেন? নাস্তা করবেন না? আমার একটু জরুরি ব্যাংকে যেতে হবে। এখন বাজে 2:30, 3টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। অন্য একদিন পেট ভরে খাবো। আর আপনি পারলে ছেলে মেয়েদের দেখা করানোর ব্যবস্থা করুন। ও নিয়ে আপনি টেনশন করবেন না। আগামীকাল যে কোনো একটা রেস্টুরেন্টে আমি ওদের দেখা করানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে আম্মা চলে আসলেন। সাদিয়ার বাবা গেলেন সাদিয়ার রুমের দিকে। সাদিয়ার বাবা সাদিয়ার রুমে ঢুকে দেখলো সাদিয়া কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। বাবাকে দেখে বলল, বাবা কিছু বলবে নাকি? হ্যাঁ রে মা, কি বলবে বলো। আমার আবার কলেজের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। সাদিয়ার বাবা তখন বিয়ের ব্যাপারে সব কথা সাদিয়াকে খুলে বলল। সাদিয়ার বাবার মুখে সব কথা শোনার পর বাবার অবস্থা দেখে সাদিয়ার দ্বিমত করেনি। তার উপর রক্তের সম্পর্কের বাহিরের কেউ তার উপর অতিরিক্ত শাসন দেখাবে, এটা তার পছন্দ নয়। বিয়ের পরে অন্তত সৎ মায়ের সঙ্গে থাকতে হবে না, আমার মায়ের কাছে থাকতে পারবে, এটা ভেবে এক কথায় রাজি হয়ে যায় সাদিয়া। বাবাকে বলল, আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বল? আমি বিয়ের পরেও পড়তে চাই। ঠিক আছে, সেটা আমি নিলয়ের মাকে বলবো। আর আগামীকাল তুই নিলয়ের সাথে যে কোনো একটা রেস্টুরেন্টে দেখা করবি। সেটা না হয় করবো, তবে এখন আমি আসি, কলেজে লেট হয়ে যাচ্ছে, বলে সাদিয়া বের হয়ে চলে গেল। এইদিকে আমি আমাদের ড্রয়িং রুমে আমার বন্ধু বিজয়ের সাথে বসে কথা বলছিলাম। এমন সময় মা এসে আমাদের সামনে বসলেন। মাকে দেখে আজ খুশি খুশি মনে হচ্ছিল। আমি বললাম, মা কিছু বলবে? মা কোনো ভূমিকা না টেনে সোজা বলল, তোর বিয়ে ঠিক করেছি। পাশে বসা বিজয় বলল, সে কি বলছেন আন্টি? আমরা মেয়ে দেখলাম না, মেয়ে দেখতে কেমন সেটা জানলাম না, তার আগেই আপনি বিয়ে ঠিক করে ফেলেছেন। বিয়েটা আমি নই, নিলয়ের বাবা বেঁচে থাকতে ঠিক করে গেছেন। মায়ের মুখে এমন কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না মমিন আঙ্কেলের মেয়ে সাদিয়ার কথাই বলছেন মা। মা বিজয়ের উদ্দেশ্যে বলল, কাল তুমি আর নিলয় চকবাজার ইপ্তি ফিজাহাট রেস্টুরেন্টে গিয়ে মেয়েটির সাথে দেখা করে এসো। দেখাটা যেন শুধু সৌজন্যতা বোধের মধ্যেই থাকে, কারণ তোমাদের বিয়েটা ফিক্সড এন্ড ফাইনাল হয়ে গেছে। বলেই মা উঠে চলে গেল। বিজয় বলল, এই যুগে এসেও তোর মায়ের মতো সিদ্ধান্ত
চাপিয়ে দেওয়া মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছুই করার নেই রে, আমার মৃত বাবার ওয়াদা আমাকে পূরণ করতেই হবে। তাই বলে যেন তেন একটা মেয়েকে কি তুই বিয়ে করবি? আমি বললাম, যেন তেন বলছিস কি? যদি মেয়েটির নাভির নিচে সিম কার্ডও না থাকে তবুও তাকে বিয়ে করতে হবে, এ আমার বাবার প্রতিজ্ঞা। পরদিন যথারীতি আমি আর বিজয় ইফতিফিজা হাট রেস্টুরেন্টে গেলাম। গিয়ে দেখে আমরা যাওয়ার আগে মেয়েটিও তার এক বান্ধবী আগে থেকে আমাদের জন্য ওখানে ওয়েট করছিল। আমি আর বিজয় গিয়ে রেস্টুরেন্টে ঢুকে বললাম, হাই সাদিয়া, আমি নিলয়। বলেই যখন পাশে রাখা দুটি চেয়ারে আমি আর নিলয় বসতে চাইলাম, স্ট্যান্ড আপ। আমি ভয় পেয়ে গেলাম, বসতে গিয়েও বসলাম না। বিজয় অবাক হয়ে মেয়েটির দিকে তাকাতে তাকাতে যখনই আবার চেয়ারে বসতে গেল তখনই সাদিয়া বলে উঠল, কি হলো, আপনাদেরকে না দাঁড়াতে বললাম? নিলজ্জের মতো বসছেন কেন? বিজয় ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে গেল। আমি বললাম, এনিথিং রং? পুরোটাই রং করেছেন আপনারা। এখন কটা বাজে? 10:37। মিট আপের টাইম কটা ছিল? 10টায়। তার মানে আপনারা 37 মিনিট লেট করেছেন। যে ছেলের বিয়ের আগে সময় জ্ঞান নেই সে বিয়ের পরে কি দায়িত্ব জ্ঞান নেবে? প্রিয়া চল, আমরা এক্ষুনি চলে যাব। ওর বান্ধবী প্রিয়া বলল, ওনারা তো তোর সম্পর্কে জানে না, তাই না হয় ভুল করেছে, আজকের মতো মাফ করে দে, একটু বসে কথা বল। নো নেভার, ফরএভার। মনে থাকার জন্য আজকের দিনটাই উপযুক্ত। চল এক্ষুনি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, বাবা আপনার মাকে কথা দিয়েছিল বলে আপনার সাথে দেখা করতে এসেছি, এবং আপনার বাবা আমাকে তার পুত্রবধূ করে নিতে চেয়েছিলেন বলে মৃত ব্যক্তির স্বপ্নটা পূরণ করার জন্য আপনার সাথে বিয়েতে রাজি হয়েছি। এরপর আমাদের আর বাইরে কোথাও দেখা হবে না, দেখা হবে একেবারে বাসর ঘরে। বলে সাদিয়া এবং ওর বান্ধবী চলে গেল। ওরা যাওয়ার পর বিজয় বলল, দোস্ত, এ তো মেয়ে নয়, যেন সিলেটি মরিচ, এই মেয়ের সাথে সংসার করবি কিভাবে? সেদিন আমি প্রমাণ পেয়েছিলাম আল্লাহ তাআলা আমাদের জীবনের স্ক্রিপ্টে রোমান্টিক সিনের বদলে অ্যাকশন সিন বেশি রেখেছে। তারপর গত 3 দিন আগে আমাদের বিয়েটা হয়ে যায়। বাসরাতে সাদিয়া লাল বেনারসি পরে চুপচাপ বসেছিল খাটে। আমি এসে রুমে ঢুকে দরজা বন্ধ করতেই সাদিয়া বলল, ওই রুমে আপনি আসলেই হবে, আর কিছু আসার দরকার নেই? আমি ভেবাচাকা খেয়ে বললাম, আমাদের বাসর ঘরে আর কি আসবে শুনি? সাদিয়া ভেঙচি কেটে বলল, শুধু আপনি আসলেই তো হচ্ছে না, হাওয়া বাতাস আসতে দিন, গরম লাগে তো। আমি তবুও দরজা বন্ধ করে চুপচাপ এসে সাদিয়ার পাশে বসে বললাম, বাসর ঘরে স্বামী স্ত্রী দুজন আর হাওয়া বাতাসই সব, বাহিরের কিছু আসতে নেই। সাদিয়া ঘুমটা তুলে বলল, এই যে মনের মধ্যে কোনো দুষ্টু বাসনা থাকলে অপূর্ণতায় বিসর্জন দিয়ে মন সাফ করেন, নয়তো বাসরাতে বউয়ের ধোলাই খেয়ে আদমরা হবেন মিস্টার। আমার অবুঝ মন হাই হাই করে উঠে বললাম, সবাই বাসরাতে খায় বউয়ের আদরের মালাই, আর আমি কিনা খাবো ধোলাই? সাদিয়া আচমকা আমার ঠ্যাং দুটো ধরে খাটের উপর তুলে সালাম করে বলল, বাসরাতে নাকি স্বামীকে সালাম করতে হয়। আমি ভীষণ চমকে গিয়ে বুকে থুথু ছিটিয়ে বললাম, এইভাবে সালাম করলে তো হার্ট ফেল করবে বেচারা স্বামী, যেমন আমি। শাড়ি খুলতে খুলতে সাদিয়া বলল, এত কথা বলতে কে বলেছে? বেশি বকবক না করে আশীর্বাদ দিন জলদি। আমি ফ্যাল করে সাদিয়ার দিকে তাকিয়ে বললাম, বেঁচে থাকো বউ, বেঁচে থাকো, দিলাম আশীর্বাদ। শাড়িটা খুলে আমার হাতে দিয়ে সাদিয়া বলল, শাড়িটি ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে লাগেজ থেকে আমার প্লাজো আর টি শার্ট নিয়ে আসুন জলদি। সাদিয়ার বুকে ব্লাউজ আর পরনে পেটিকোট, সৌন্দর্য যেন গলে গলে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছে আমার। সাদিয়ার শরীরের ওই অনাবৃত্ত অঙ্গের সৌন্দর্য যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দিবে, তাতে সন্দেহ নেই। আমিও ফ্যাল করে তাকিয়ে আছি সাদিয়ার দিকে। সাদিয়া বলল, এই যে শুধু শুধু লালা ছড়িয়ে লালার অপচয় করে লাভ নেই, যেটা বলেছি সেটা করুন। আমি উঠে ওয়ার্ড্রোপের কাছে যেতে যেতে বিড়বিড় করে বললাম, অনাহারীর চোখের সামনে আহারের গোডাউন খুলে দিয়ে বলছো লালা যেন না ছড়ে? এমন হৃদয় বিদারক দৃশ্য সচোখে দেখার আগে ঘুমিয়ে পড়া ভালো ছিল। আমার এমন কথা শুনে মুচকি মুচকি হাসছে সাদিয়া। লাগেজ থেকে প্লাজো আর টি শার্ট এনে খাটের উপর রাখলাম। পেটিকোটের ভেতর দিয়ে প্লাজো পরে পেটিকোট আমার মাথার উপর রেখে আমার চোখ মুখ ঢেকে ফেললো সাদিয়া। তারপর বলল, এই যে আমি না বলা পর্যন্ত পেটিকোট যেন সরানো না হয়। আমি অসহায়ের মতো বললাম, কিন্তু কেন? সাদিয়া বলল, কারণ ব্লাউজ খুলে টি শার্ট পরবো তাই। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এখন মনে বারবার একটা প্রশ্ন আসছে সাদিয়া, তুমি কি আসলেই আমার আপন বউ? আমার কথা শুনে সাদিয়া হেসে ফেলে বলল, আপন বউ হলেও আমার ইচ্ছা না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না। মনে রাখবেন সাহেব। ব্লাউজ খুলে টি শার্ট পরে আমার মাথার উপর থেকে পেটিকোট তুলে ব্লাউজ ও পেটিকোট আমার হাতে দিয়ে সাদিয়া বলল, এবার লক্ষ্মী জামের মতো এগুলো ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে আসুন। আমি উঠে পেটিকোট ব্লাউজ ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে এসে সাদিয়ার পাশে শুয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। তাই দেখে সাদিয়া বলল, কি ব্যাপার, খুব কষ্ট হচ্ছে নাকি কিউট জামাইটার? কত আশা ছিল মনে, বাসর রাতে বিড়াল মারবো তোমার সনে, এখন দেখছি বিড়াল মারতে না পারার হতাশায় নিজেকেই মরতে হবে। আমার কথায় সাদিয়া হাহা করে হেসে উঠে বলল, আহারে কি কষ্ট আমার জামাই সাহেবের, খুব শখ নাকি বিড়াল মারার? আমি মুচকি হেসে হাসুচোখ মাথা নাড়ালাম। বিড়াল মারতে তো শক্তির প্রয়োজন, আগে দুধ খেয়ে শক্তি অর্জন করুন সাহেব। আমি লাফিয়ে উঠে সাদিয়ার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকালাম। এদিকে নয়, দুধ ওই যে ওইদিকে ওয়ার্ড্রোপের উপর রাখা। আমি লাফিয়ে খাট থেকে নেমে নাচতে নাচতে ওয়ার্ড্রোপের কাছে গিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে 1 গ্লাস দুধ খেয়ে ফেললাম। সাদিয়ার মুখে রহস্যময় হাসি। এর একটু পরেই আমি টের পেলাম সাদিয়া কেন রহস্যময় হাসি হাসছে। বন্ধুরা, আপনারা কি টের পেয়েছেন সাদিয়া কি করতে চায়? যদি টের পেয়ে থাকেন তবে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আগামী পরশুদিন এই পেজে এই টাইমে হাজির হব। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আগামীকাল সকাল 10টায় লাইভে এসে পড়ে শোনাবো। আমাদের সাথে লাইভে যুক্ত হতে আগামীকাল 10টায় এই পেজে আসবেন। গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।